হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজড হওয়া বাংলা সিনেমা সত্যি বলে সত্যি কিছু এই নিয়ে, যেটি 12 এংরি ম্যান স্ল্যাশ এক রুকা হুয়া ফেসলার অফিসিয়াল অ্যাডাপ্টেশন। তো অরিত্র, সিনেমাটা তোমার কেমন লাগলো? না, আমি তার আগে একটু বলতে চাই যে দেবজ্যোতি এত হাসছে কেন? বিকজ দেবজ্যোতি ব্লক খেয়ে গেছে সৃজিতদার কাছে ফেসবুকে। যাই এটা হোক, ফ্যাক্ট, এটা আমি বানিয়ে বলছি না, এটা ফ্যাক্ট। দেখুন, অডিয়েন্স যারা আছেন, যাদেরকে আমি একদম ভালোবেসে মিষ্টি বন্ধুরা বলি, আমার কিন্তু ব্লক খাওয়ার রেকর্ড খুব ভালো, ঠিক আছে? আমি কোনোদিন সুন্দরী মেয়ে যাদেরকে আমি সিম্প করি তাদের থেকে ব্লক খাইনি, বাট ঠিক আছে, চলো। দেখো, আমার এই ছবিটা মানে হাসির ব্যাপার নয়, এবার আমি সিরিয়াস এতে আসি। আমার ছবিটা কিন্তু মানে কিছু জিনিস খুবই ভালো লেগেছে, যেরকম ডায়লগ রাইটিং। দ্য ডায়লগ ইজ সুপার। এবং আরো একটা যেটা মানে ডিফিকাল্ট জিনিস হয়, যেহেতু আমি স্ক্রিন রাইটার হিসেবে অল্প বিস্তর কাজ করেছি, যে এতগুলো চরিত্রকে না তুমি ইকুয়াল স্পেস দেওয়া, প্রেজেন্স দেওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট। এবং প্রত্যেককে তুমি ভালো লাইন্স দিচ্ছ, প্রত্যেককে পারফর্ম করার জায়গা দিচ্ছ, সেইটা কিন্তু প্রচন্ড ডিফিকাল্ট হয়। তো সেইটা কিন্তু খুব সুন্দর অ্যাজ এ রাইটার উনি ব্যালেন্স করতে পেরেছেন। এবং অ্যাক্টার্সও খুব ভালো ভালো নিয়েছেন, তাদের মধ্যে থেকে পারফরমেন্সও খুব ভালো বাইরে করে এনেছেন। এবং নট অনলি দ্যাট, তুমি দেখবে একটা জিনিস, যে ধরো কৌশিক গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, এদের থেকে তো আমরা ভালো একটা পারফরমেন্স এক্সপেক্ট করি। কিন্তু সৌরসেনী মৈত্র, যা মানে হু ইজ নট দ্যাট মানে এস্টাবলিশ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, সেও কিন্তু খুব ভালো পারফর্ম করছে। ওই যে সমুদ্রের ধারে ইভেন যে সিনটা ইভেন ছিল, অর্জুন চক্রবর্তী, অর্জুন অর্জুন চক্রবর্তী চক্রবর্তী ভালো পারফর্ম করছে, সুভদ্র ভালো পারফর্ম করছে। তো প্রত্যেকে কিন্তু ভালো পারফর্ম। তো সেই পারফরমেন্সটা বেরিয়ে আসার পিছনে তো ডিরেক্টরের একটা কন্ট্রিবিউশন থাকে, তো সেইখানে আমার খুব ভালো লেগেছে। এবং আমার মনে হচ্ছে যে দ্য ফিল্ম ইজ ভেরি এন্টারটেনিং। ঠিক আছে, কমেডিটা নিয়ে একটু মানে প্রবলেমেটিক জিনিসও আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। বাট ইটস ভেরি এন্টারটেনিং। দ্য ফিল্ম মানে ছবিটা কোথাও মানে ডিপ করে না, বিকজ অফ দ্য ডায়লগস অ্যান্ড এন্টারটেনমেন্ট কোশ্চেন। এবং সো সেইগুলো আমার খুবই ভালো লেগেছে। ডেফিনেটলি ছবিটার মধ্যে কিছু প্রবলেমস আছে, বাট আই থিঙ্ক দিস টু থিংস, পারফরমেন্স, ডায়লগস, কমেডি, অ্যান্ড আরো একটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের ছবি না যে কোনো সময় ভিজুয়াল মনোটোনে ভুগতে পারে। তো হুম। সেইটাকে যেভাবে মানে ব্রেক করা হয়েছে এবং যে যে লোকেশনে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই লোকেশনটার কারণটা কি, কেন ওই পার্টিকুলার লোকেশনটায় পৌঁছাচ্ছে, সেটার সাথে একটা চরিত্রের যে মানে একটা ক্লোজার পাচ্ছে আর কি। ওই 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 জিওগ্রাফিক্যাল লোকেশনটাতে ওই হুম। চরিত্রটার সাথে একটা কানেকশন আছে। মানে সৌরসেনী কেন সমুদ্রের ধারে, ওখানে বাচ্চাবেলা এসছিল কৌশিক গাঙ্গুলির সাথে, একা বসেছিল, তো ওইখানে ক্যারেক্টারটা ক্লোজার পেলো একটা। সো সেই জিনিসটা একটা হচ্ছে। সো দোজ থিংস আর রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে ছোট ছোট যে রেফারেন্সেস গুলো রাখা হয়েছে, এক রুকা হুয়া ফেসলা হোক আর শহীদ হ্যাঁ, মুখার্জি ওইটা নিজের ছবি হোক। ইন্টারভাল ব্লকের ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, অ্যাজ আ মেটা হ্যাঁ, রেফারেন্স ওই জায়গাটা দারুণ হ্যাঁ। ছিল। আর ইভেন ইন্টারভাল ব্লকে টেনিদারও রেফারেন্স রয়েছে, দেখেছো কি তুমি টেনিদার রেফারেন্স? হাবুলদার নাম টেনিদা দিয়ে যে রেফারেন্সটা আমি চরিত্রটা, পিক আপ করতে পারিনি। আমি মাইন্ড হাবুলদার। গেমস এর রেফারেন্সটা পিক আপ করতে পেরেছি, হ্যাঁ, হ্যাঁ। যেটা হুম। সৃজিত মুখার্জির প্লে ছিল। আর আমি ইয়েটা পিক আপ করতে, একুরকা তো একদম হ্যাঁ। স্পষ্টই ছিল। আর এছাড়া টেনিদার ওই কোনটা বলো? যেখানে গানের ব্যাপারটা চলে, ওই আন্তাক্ষী আন্তাক্ষী ওই বলছিল, সেই জায়গাটা, হ্যাঁ, অনেকগুলো গান সৃজিত মুখার্জির নিজের ছবি থেকে গান আছে, ওই যেটা হ্যাঁ, হ্যাঁ, সুভদ্র ভালোবাসার গাইছিল। মরশুম। হ্যাঁ, ভালোবাসার ভালোবাসার মরশুম মরশুম, টরশুম। তার আগে হ্যাঁ, অটোগ্রাফের গান ছিল। তো সেই রেফারেন্সেস গুলো খুব ভালো করে ওয়ার্ক করেছে, যেগুলো আমার মজা লেগেছে। সো এগুলো আমার ভালো ইস্টার এক্স লেগেছে। যেগুলোকে বলে। না, আরো একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমাটার ডাইরেকশন। কারণ এই সিনেমাটা খুব এস্থেটিক্যালি সুন্দর দেখতে। হুম। সিনেমাটা কিন্তু এস্থেটিক্যালি রিয়েলি ওয়েল শট। এটা আমরা টিজার ট্রেলার লেভেলেও দেখেছিলাম। তো ওভারঅল আমার, এবং দেখো, আমার সিনেমা। ব্রিদিং ক্যামেরা, এবং দেখবে প্রচুর ব্রিদিং ক্যামেরার মানে ইউজেজ আছে। প্রচুর ব্রিদিং ক্যামেরা ইউজ করেছে। মানে দ্য ক্যামেরা ইজ অলওয়েজ মানে কখনোই মানে স্টেডি নেই, মানে ইটস অলওয়েজ মানে হ্যান্ড হেল্ড, মুভ করছে। সেই জিনিসপত্রগুলো খুব ভালো ছিল। হ্যাঁ, আর দ্য মুভি ইজ রিয়েলি ওয়েল শট। আমার সিনেমাটা ডিসেন্ট লেগেছে। দেখো, সিনেমাকে তো তুমি দুভাবে দেখতে পারো, একটা আর্টিস্টিক মিডিয়াম আর একটা সোশ্যাল মিডিয়াম। আমরা যেটা আলোচনা করলাম এটা একটা পিওরলি ফ্রম আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ, হুম। ক্রাফটসম্যানশিপ। হুম। এবার আমি আসবো হচ্ছে সামাজিক মিডিয়ামে। অনেস্টলি স্পিকিং, তোমার কি মনে হয়, এটা আমি একদম তোমাকে ডাইরেক্টলি আমি ওপেনলি জিজ্ঞাসা করছি, কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্টেশনাল ভ্যালুর জন্য এমপাওয়ার যদি করার দরকার হয়, সেই ক্যারেক্টারটাকে আলাদা করে চিহ্নিত করার কি দরকার আছে? নেই তো, না? না, দরকার নেই। আজকে এই যে পরমব্রত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, এই জিনিসটা আমার প্রচন্ড প্রবলেমেটিক আমি বলবো না, আমার অফেন্সিভ লেগেছে ক্যারেক্টারটা। আজকে তুমি একটা ক্যারেক্টারকে তুমি রিপ্রেজেন্ট করতে চাইছো, খুব ভালো কথা। ইউ ওয়ান্ট টু এম্পাওয়ার দিস ক্যারেক্টার, ফাইন। সমস্যাটা হয়ে যাচ্ছে যখন তুমি চিহ্নিত করে দিচ্ছ এ তো আলাদা।
আজকে আমরা যখন এলজিবিটি কিউ থিম নিয়ে সিনেমা দেখেছি, ভালো ভালো ডাইরেক্টরদের, গীতু মোহনদাস মুভ অন করেছিল, সেখানে কিন্তু ক্যারেক্টারটাকে চোখে আঙুল দিয়ে দেখানো নয় যে এ আলাদা। আজকে মুম্বাই পুলিশে আমরা যখন দেখেছিলাম লাস্টে যখন ওই বক্তব্যটা আসছে, আমরা কিন্তু দেখিনি যে পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টারটা আলাদা, তাকে একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার দেওয়া হয়েছিল, বাট তাকে কিন্তু আলাদা দেখা হয়নি। মানে মুম্বাই পুলিশ থেকে তো আর কি সে আনঅফিসিয়াল রিমেক টিমেক হয়েছে, যে আমি যাচ্ছি না। তো মুম্বাই পুলিশ সিনেমাটা, এখানে কিন্তু চোখে আঙুল দিয়ে বারবার করে দেখিয়ে দেওয়া হচ্ছে এই যে এই ক্যারেক্টারটা বাকিদের থেকে আলাদা। এটা তো ইটসেলফ পারপাস ডিফিট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এবং আরো একটা ব্যাপার হচ্ছে কি বলতো, যদি ধরো কোনো অ্যাকচুয়াল মানুষ হু ইজ অ্যাকচুয়ালি বিলঙ্গিং ফ্রম দ্যাট কমিউনিটি ইজ প্লেইং দ্যাট ক্যারেক্টার, তখন সেটা অথেন্টিসিটিটা মেনটেন হয়, যেটা আই থিঙ্ক অনেক সিনেমা না দেখো, করেছে। আমি না এটা এটা এটাও আমি আর কি, মানে দেখো এটা আমি এগ্রি করি না। আমার ব্যাপারটা হচ্ছে, আর ইউ বিং রেসপেক্টফুল? এক্স্যাক্টলি, আমার আমার কথা হচ্ছে পারফরমেন্সে তুমি দেখবে, আমি জানি না তুমি আমার রিভিউটা দেখেছো কিনা, আমি বলেছি যে, এবং ট্রেলার রিভিউতেও বলেছিলাম যে পরমব্রত চট্টোপাধ্যায় কিন্তু ইনিশিয়ালি যখন দ্য ক্যারেক্টার বিগিনস, প্রথম তো একটা লজিক্যাল লেভেলে তো ভুল আছে ক্যারেক্টারটা, আমি সেটা পরে আসছি, বাট ক্যারেক্টারের যে প্রেজেন্টেশনটা, ইট ওয়াজ ভেরি ক্যারিকেচারিশ, ক্যারিকেচারিস, মানে এতটা ভেরি ভেরি ওভারটা, মানে তুমি তো ক্যারিকেচারিশ। আবারও মানে তুমি যে স্টিরিওটাইপ গুলো আমাদের মাথাতে আছে একটা ইগনোরেন্ট মানুষদের, সেই স্টিরিওটাইপ গুলোকে তুমি প্যান্ডার করছো। তুমি ব্রেক এক্স্যাক্টলি, করছো না স্টিরিওটাইপটা, তুমি প্যান্ডার করছো স্টিরিওটাইপটাকে। এবং এবং এই যে কমেডিটার ক্ষেত্রে আমি বললাম যে একটা অফেন্সিভ কমেডি, আমি তখন বলে গেলাম না, কমেডিটা যেরকম আমাকে এন্টারটেন করছে, বাট তুমি দেখো যে এখানে কিছু জায়গা আছে যেখানে কিন্তু তুমি অ্যাকচুয়ালি ওই অফেন্সিভ জোকটার উপরেই হাসছো, মানে এক্স্যাক্টলি, ইউ আর এক্স্যাক্টলি। লাফিং, মানে তোমাকে ইউ আর অ্যাকচুয়ালি লাফিং জোকটা, এট দ্য জোক, নট উইথ দ্য জোক। আজকে এক্স্যাক্টলি। যদি কোনো, আজকে ধরো এই ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা, সেই যখন এই যে মানে ইসলামোফোবিক কথাবার্তা না না, বলছে, আমি তুমি বলছি কি, পরমব্রত তুমি কিন্তু, ক্যারেক্টারটাকে ও একটা জায়গায় বলছে এ হোমো চুপ, ঠিক আছে, এন্ড পিপল আর লাফিং লাউডলি, অ্যাকচুয়ালি হ্যাঁ লোকে কিন্তু স্যাটায়ারটায় হাসছে না, লোকে না, ইসলামোফোবিক জোকটায় হাসছে। লোকে এবং এই জিনিসটা, হোমোফোবিক জোকটায় হাসছে। লোকে হোমোফোবিক জোকটায় হাসছে। সেম ওই ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার, লোকে ইসলামোফোবিক যখন সে কথাবার্তা বলছে কনস্ট্যান্টলি, রাহুলের যে ক্যারেক্টারটা আছে, অরুণোদয় মুখার্জি আই থিঙ্ক ওনার নাম পুরো, তো ওনার যে ক্যারেক্টারটা আছে, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাকে কনস্ট্যান্টলি বুলি করছে। পিপল আর লাফিং অ্যাট দ্যাট বুলি। লোকে কিন্তু এই স্যাটায়ারটা, যে এটা কতটা প্রবলেমেটিক, এটাতে হাসছে না। তো পারপাস কিন্তু বারবার করে ডিফিট হচ্ছে। আমি হিউমারটা অনেস্টলি বলছি অনেক এনজয় করি, কারণ আমি দেখছি লোকে ভুল জায়গায় হাসছে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে কি, যেটা মানে 12 অ্যাংরি ম্যানের থেকে এটাকে ডাইভার্ট করে দেয়, ডেভিয়েট করে দেয়, সেটা হচ্ছে 12 অ্যাংরি ম্যানে কিন্তু প্রথম যখন সিনেমাটা স্টার্ট হচ্ছে, তখন কিন্তু কোথাও মনে হচ্ছে না যে এই জুরার নাম্বার 8 এদের থেকে এগিয়ে আছে, জিতে যাবে, স্মার্ট, এক্সট্রা স্মার্ট, আলাদাও নয়, আলাদাও না, হি ইজ পার্ট অফ দ্যাট বাঞ্চ। হি ইজ পার্ট অফ দ্যাট। বাট আমার কথা হচ্ছে এখানে কিন্তু পরমব্রত ক্যারেক্টারকে এমন ভাবে ট্রিট করা হচ্ছে ইনিশিয়াল থেকে, এবং সে এতটা কনফিডেন্টলি নিজের এর আর্গুমেন্টস গুলো নিয়ে, এবং সেটা মানে মানে প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে দিস গাই উইল উইন, হুম। ঠিক আছে। এবং সেকেন্ড কথা হচ্ছে যে তুমি কিছু ক্যারেক্টারদের এমন একটা ব্যাক স্টোরি দিয়েছো, ঠিক আছে, যে ব্যাক স্টোরি গুলো এমনই, এবং সেই জন্য এই ক্যারেক্টার গুলো কথা বলছে এমনই, তুমি বুঝতে পারছো যে এদের কোনো লজিক্যাল গ্রাউন্ড নেই। ওখানে কিন্তু এই বাকি 12 জন জুরি, এই বাকি 11 জন, এই যে হেনরি ফন্ডার বিরুদ্ধে প্রত্যেকে কথাটা বলছিল, নিজেদের দিক দিয়ে ঠিক ছিল, প্রত্যেকে ঠিক নিজের দিক ছিল, দিয়ে ঠিক ছিল। মানে আমার অ্যাট ইনিশিয়াল লেভেলে যখন আমি দর্শক হিসেবে তার কাউন্টারটা শুনছি, তার লজিকটা শুনছি, আমার বিলিভ হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ, এ তো এই কথা তো হ্যাঁ। ফেলে দেওয়া যায় না। কিন্তু আজকে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা, তার এমন একটা ব্যাক স্টোরি বা এমন একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, এই লোকটা যাই বলছে, হয়তো তার তুমি পারফরমেন্সের জন্য সিরিয়াসলি বা নিচ্ছ না। ডায়লগসের জন্য এন্টারটেনিং লাগছে, বাট আমার কথা হচ্ছে আমি প্রথম থেকেই বুঝতে পারছি এই ক্যারেক্টারটা ভুলভালি কথা বলছে, এর যুক্তিটা আমি ধরবো না। সেম গোস ফর সৌর সেনী, বুঝতে পারলে তো? এবং এই যে তুমি যে দুটো ক্যারেক্টার বললে, এবং দুটো খুব রিয়েল ওয়ার্ল্ড ইস্যু, একটা হচ্ছে ইসলামোফোবিয়া এবং আরেকটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, দুটোকে এত পরিমাণে সিম্পলিফাই করে কারোর ব্যাক স্টোরির সাথে জুড়ে দেওয়া, এটাও কি মানে, এটা কি আর্টিস্টিক্যালি তুমি একমত? তুমি তো রাইটার নিজে, তুমি কি একমত এই ডিসিশনটার সাথে? দেখো, এটা তো একটা মানে ডেফিনেটলি একটা মানে হয়ে আছে, মানে ব্যাপারটা, মানে এই প্রবলেমস গুলোকে প্রথম কথা মানে ডিল করতে একটা মানে যে ডেলিকেসি আমরা বলি, মানে নুয়ান্স, সেই নুয়ান্সটা তো নুয়ান্সটা ছবিটার নেই। মধ্যে ছিল না। সেই নুয়ান্সটা নেই, বা সেই সেন্সিটিভিটিটা আমরা দেখতে পাচ্ছি না। তো ডেফিনেটলি দিজ আর ভেরি ভেরি কমপ্লেক্স ইস্যু। এবং আরো একটা প্রবলেম কি, এই যে সৌরসেনীর চরিত্রটা, আমরা যাকে বলি ফেমিনাজি, ঠিক আছে, এবার ফেমিনাজি চরিত্র সৌরসেনী,
এবার তাকে একটা ব্যাক স্টোরি দেওয়া হয়েছে ওই ট্রেডটাকে জাস্টিফাই করার জন্য যে শি হ্যাজ বিন মানে সেক্সুয়ালি অ্যাবিউজড ইন হার চাইল্ডহুড, তাই তো? এবার আমার কথা হচ্ছে যে তুমি তার মানে নেগেটিভ ইমোশন, মানে তার সাথে নেগেটিভ কিছু হয়েছে, তার অ্যাকশনসটাও নেগেটিভ তুমি হয়ে তাকে যাচ্ছে। একটা রিয়েল ওয়ার্ল্ড অন্য একটা প্রবলেমের সাথে ইকুয়েট করে দিচ্ছ। এক্স্যাক্টলি। এবং তাতে ইউর কি মানে হচ্ছে, আমাদের না, হ্যাঁ আমি বলো ছোট বলো। করে বলে দিচ্ছি এখানে অনেক মানে কেন জিনিসটা এত প্রবলেমেটিক। আপনারা ভাবুন, চাইল্ড অ্যাবিউজের থেকে খারাপ অপরাধ পৃথিবীতে হয় না, খুনের থেকেও খারাপ অপরাধ। তুমি সেই জিনিসটাকে ইকুয়েট করছো কি একটা টক্সিক ফেমিনিটির সাথে, যে এই ক্যারেক্টারটার সাথে এই জিনিসটা, এই ইকুয়েশনটা তো ইটসেলফ একটা প্রচন্ড জঘন্য ইকুয়েশন। তুমি দুটো রিয়েল ওয়ার্ল্ড জিনিসকে ওভার সিম্পলিফাই তো করছোই, ইউ আর ইকুয়েটিং দ্যাট যে চলো এই মেয়েটির সাথে ছোটবেলায় এইরকম সে অ্যাবিউজ হয়েছিল বলে নাও ইটস দিস বিহেভিয়ার। প্রথমত তুমি এই বিহেভিয়ারটাকে, এইটা তুমি বললে ফেমিনাজি বিহেভিয়ার, ইউ আর নর্মালাইজিং দ্যাট অ্যান্ড ইউ আর ইকুয়েটিং দ্যাট উইথ দিস। কি লজিক এটা? এবং মানে এটা মানে ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে যে ধরো তুমি একটা একটা চরিত্রকে দেখালে একটা সিনেমাতে যে আগুন লাগিয়ে দিচ্ছে একটা বাড়িতে, ঠিক আছে? তুমি তারপরে দেখালে যে তার নিজের বাড়িতে আগুন লেগেছিল, তো সে নিজের বাড়ির আগুনটাই অন্য লোকের বাড়িতে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? কিন্তু রেদার হুম, মানে ইট ইট শুড বি লাইক দিস যে আমার বাড়িতে আগুন লেগেছে, তো আমি পাশের বাড়িতে আগুন লাগলে আমি বাঁচাতে যাবো, বিকজ আমি ওই যন্ত্রণাটা বুঝি, এক্স্যাক্টলি, যে আই হ্যাভ গন থ্রু এক্স্যাক্টলি, দিস, আমি জানি যেটা কি যন্ত্রণা, সো আই উইল ট্রাই টু সেভ দ্যাট হাউস ফ্রম গেটিং বার্ন। সো বিকজ আই হ্যাভ গন থ্রু ইট, এক্স্যাক্টলি, বিকজ সো আই হ্যাভ গন সেই থ্রু ইট। সেই এক্স্যাক্টলি, তো সেইটা কিন্তু কোথাও গিয়ে মানে আমার মনে হয় যে আমি কি বলবো, মানে এটা অনেকে হয়তো বুঝতে পারছেন আমরা কি বলতে চাইছি, যে আপনি জিনিসটাকে মানে ক্যারেক্টার ট্রেটটাকে জাস্টিফাই করার জন্য একটা কমপ্লিটলি ওটা অন্য জিনিসের সাথে জিনিসটাকে কানেক্ট করে দিচ্ছেন না না, আপনি। আমি আমি একটা ছোট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি কাউকে একটা গিয়ে মারধর করে এলাম, ঠিক আছে, আমি ধরুন অর্চকে গিয়ে একটা ঘুষি মেরে এলাম, আমি হুম। জাস্টিফাই করছি কিভাবে, আমি ছোটবেলায় অ্যাবিউজ হয়েছিলাম, তার জন্য আমার একটা সার্টেন বিহেভিয়ারাল ট্রেট তৈরি হয়েছে, আমি গিয়ে অ্যাবিউজ করে আসছি। আমি বলছি না এটা রিয়েল ওয়ার্ল্ডে হয় না, হতেই পারে, বাট এটাকে তো আপনি ইকুয়েট করতে পারেন না। ইউ আর নর্মালাইজিং টু প্রবলেমেটিক বিহেভিয়ার। মানে আশা করছি লক্ষ্যটা বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়, দুটো ডিপলি প্রবলেমেটিক জিনিসকে আপনি ওভার সিম্পলিফাই করে ইকুয়েট করে দিচ্ছেন। তো এইগুলো আর কি মানে লজিক্যাল মানে ছবিটা ওই জন্য আর কি 12 অ্যাংরি ম্যান বা এক রুকা হুয়া ফেসলা লেভেলে যেতে পারিনি, বিকজ ওই একটা যে, আর তুমি দেখবে পরমত চরিত্রটা কন্টিনিউয়াসলি অন্য লোকের যে মানে ডিসিশনটাকে, সেটাকে লজিক্যাল কাউন্টার কিছু জায়গায় দিচ্ছে, বাট কিছু জায়গায় না মানে তাকে মানে কি প্রভোক করছে কাইন্ড অফ, যে তুমি না ঠিক না, তো, প্রভোগ তুমি ঠিক করছে তো। না, না আমার একটা বিষয়, সেটা হচ্ছে, এটা আমি আমার রিভিউ, আমি জানি না তুমি দেখেছো কিনা, আমি আমার দিদার উদাহরণ দিয়েছিলাম। তুমি কারো ন্যারো ওয়ার্ল্ড ভিউ নিয়ে কোয়েশ্চেন করতে পারো না। আমি যতটুকু পৃথিবী দেখেছি, তুমি আমার থেকে বেশি দেখতে পারো, কমও দেখতে পারো, সেটাতে তোমার ওয়ার্ল্ড ভিউ শেপ হবে। কিন্তু এটার মানে এই নয় যে আমি যেটা দেখছি সেটা ভুল। আমাকে আমার লাইফ এক্সপিরিয়েন্সটা আমাকে ওইভাবে শেপ করে দিয়েছে, তাই না? হুম। পরমব্রতর ক্যারেক্টারটা তো ওইটাই করছে, যে তোমার একটা সার্টেন ওয়ার্ল্ড ভিউ আছে, তুমি একটা সার্টেন ওয়েতে চলো, তুমি ডাউন, পরের জন ডাউন, তারপরের জন ডাউন, এইভাবে চলতে থেকেছে। তো এই জিনিসটার মধ্যে মানে মানে খুবই মানে ন্যারো একটা পয়েন্ট অফ ভিউ রাখা, মানে অল এনকাম্পাসিং তো একদমই নয়। না আমি দেখো, তুমি যে এই পয়েন্টটা বললে এটার সাথে পুরোপুরি এগ্রি করি না, যে ধরো তোমার একটা সার্টেন ওয়ার্ল্ড ভিউ আছে এবং আমার একটা আছে, দুজনের আমাদের ছোটবেলাটা আলাদা, ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সটা মানে বেড়ে ওঠার এক্সপিরিয়েন্স আলাদা। বাট যদি হুম, ধরো কোনো একটা পার্টিকুলার বিষয় আমি ধরো মানে একটা পয়েন্ট অফ ভিউ রাখছি উইচ ইজ মোর জাস্টিফাইড ইন আ সেন্স, ঠিক আছে, এবং তোমারটা হয়তো একটা অন্যদিকে যাচ্ছে, তো এটা হতে পারে যে তুমি যদি মানে প্রোগ্রেসিভ মাইন্ডসেট বা ওপেন মাইন্ডেড হও, যে তুমি আমি এর কথাটা শুনে আই উইল চেঞ্জ মাই পার্সপেক্টিভ অ্যান্ড আই উইল, বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? মানে সেটা হতে পারে, রিয়েল ওয়ার্ল্ডেও হতে পারে, এবং ক্যারেক্টারটার সাথে যদি হচ্ছে ফিকশনাল যে কন্টেক্সটও হতে পারে। হ্যাঁ, যে যে কৌশিক সেন ধরো একটা সার্টেন ওয়েতে জিনিসটাকে দেখছে, এবং পরমব্রতর কথায় বা পরমব্রতর যুক্তিটা শোনার পরে ওর এটা চেঞ্জ হচ্ছে, সেটা আমি মানতেই পারি। বাট হুম, ধরো তোমাকে আমি যুক্তি দিয়ে বললাম, যে আমি ধরো তোমাকে একটা ওয়েস্টার্ন ফিল্মের ব্যাপারে বললাম, তুমি বলে ও আচ্ছা এটাও হয়েছে, তুমি শুনলে, তুমি বলে আচ্ছা দিস ইজ, কিছুদিন আগে আমাদের ওল্ড বয় নিয়ে আলোচনা হচ্ছিল, আমি ওল্ড বয়ের এন্ডিংটা নিয়ে তোমাকে একটা কথা বললাম, তুমি বলে আচ্ছা আমি তো হুম, এইভাবে ভেবে দেখি, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, তো এবার তুমি ওই এইভাবে ভাবতে শুরু করলে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি ধরো তোমাকে গিয়ে বলছি যে তুমি ধরো ওল্ড বয় নিয়ে একটা সার্টেন কিছু ভাবছো, আমি বলছি না না তুই ভুল ভাবছিস, তুই ঠিক ভাবছিস তো, কন্টিনিউয়াসলি ধরো তোমাকে মানে নাড়িয়ে যাচ্ছি,
দেবজ্যোতি এটা ভাবছিস তো, এই দিকে দেখ, এটা ভাব, এটা ভাব, প্রভোকেশন দেখ, প্রভোকেশন মানে সেটা হচ্ছে প্রভোকেশন। তো সেইটা কিন্তু কিছু জায়গায় কিন্তু ছবির মধ্যে এভিডেন্ট ছিল, যেটা কিন্তু অ্যাকচুয়ালি 12 অ্যাংরি ম্যানে ছিল না। না 12 অ্যাংরি ম্যানের ব্যাপারটা ছিল 12 অ্যাংরি ম্যান, দেখো 12 অ্যাংরি ম্যান একটা সিঙ্গুলার ফোকাস ছিল, হুম। সেটা হচ্ছে জাস্টিস, দ্য থিম অফ জাস্টিস। এখানে ক্যারেক্টার গুলোতে ফোকাস করা হয়েছে, সেটা আমি পাই। তুমি একটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে একটা সার্টেন সমাজে কি হচ্ছে সেগুলো দেখাতে চাইছো। ব্যাপারটা হচ্ছে ক্যারেক্টার গুলো এত টু ডাইমেনশনাল, এবং তাদের যে ব্যাক স্টোরির সাথে যে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম যেগুলো টায়ার্ড আছে, সেগুলো এত বেশি সিম্পলিফাইড এবং বাইনারি, পুরো হয় সাদা না হয় কালো। রিয়েল ওয়ার্ল্ড তো এইভাবে অপারেট করে না, তাই না? তুমি যখন স্পর্শকাতর রিয়েল ওয়ার্ল্ড জিনিস নিয়ে কথা বলছো, ইউ হ্যাভ টু বি নুয়ান্স, ইউ হ্যাভ টু বি থ্রি ডাইমেনশনাল। সেটা কিন্তু আমি সিনেমাটাতে একটুও ফিল করিনি। আর আরো একটা বেসিক লজিক্যাল লেভেলে কোথায় প্রবলেম আছে, যে পুরো জিনিসটা কৌশিক গাঙ্গুলির সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে হচ্ছে। আচ্ছা ভাই, এটা কিন্তু স্পয়লার, ওপেন স্পয়লার ডিসকাশন, ঠিক আছে? আমি স্পয়লার অ্যালার্ট না হয় দিয়ে দেবো, তুমি বলো, অসুবিধা নেই। হ্যাঁ স্পয়লার দিয়ে দেবো, তো হ্যাঁ স্পয়লার এই দিয়ে দেবো। পুরো জিনিসটা কৌশিক গাঙ্গুলির সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে হচ্ছে, ঠিক আছে? তার মানে কি, এই যে 12 জনের ভয়েস আমরা যেটা দেখতে পাচ্ছি ছবির মধ্যে, দিজ আর অল কৌশিক গাঙ্গুলির পার্সপেক্টিভ। যে কৌশিক গাঙ্গুলির চরিত্রটার মাথার মধ্যেই এই 12টা চরিত্র, মানে তাই তো রয়েছে। হুম এবার হুম। আমার কথা হচ্ছে, তার মানে কৌশিক গাঙ্গুলি হিমসেলফ ইজ ইসলামোফোবিক। কৌশিক গাঙ্গুলি ইজ হিমসেলফ, মানে তার মানে ও নিজের মেয়ের ব্যাপারটাও জানতো, যে ওর মেয়ে হ্যাঁ না না, সেক্সুয়ালি অ্যাবিউজ কৌশিক গাঙ্গুলি হয়েছে। ইজ হিমসেলফ ইসলামোফোবিক অ্যান্ড ইসলামিক জিহাদি। আমি দুটো দিকই বলছি, ইসলামোফোবিকও আবার জিহাদি অ্যাপোলজিস্টও। দুদিকটাই, ইজ অল, বুঝতে পারলি? দুদিকটাই, অ্যাপোলজিস্টও হ্যাঁ, অ্যাবিউজার। এটা কি? হ্যাঁ। তো আবার সেম গোস ফর, যে ও নিজের মেয়ের পার্সপেক্টিভটা জানছে কি করে, বিকজ ও যদি জানেই যে আমার মেয়ের সাথে ছোটবেলায় এটা হয়েছে, এন্ড হি স্টিল নট ভোকাল অ্যাবাউট ইট, মেয়ের সাথে কখনো কথা বলেনি, কিছু করেনি, নাহলে মেয়ে যে এইভাবে ভাবতে পারে, এটা ও কিভাবে ভাবছে, বা মেয়ের ডিসিশনটা যে এইটার দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে, হাউ হি নোজ দিস থিংস। আচ্ছা, এটা হয়ে গেল। অনির্বাণ চক্রবর্তীর যে চরিত্রটা, তুমি দেখবে প্রথম যে পার্টির সিনটা দেখা, যে পার্টিটা শেষ হচ্ছে, এরা সবাই চলে যাচ্ছে, তুমি দেখবে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা সে বলে কিন্তু যে খুব আমি ক্লোজ নিট নয়, এই লোকগুলোর সাথে খুব একটা ক্লোজ নয়। ক্লোজলি নয়, সে হঠাৎ করে এসে পড়েছে। তাহলে হুম। সে কি ভাবতে পারে, ধরো আমি তোমাকে ধরো 15 বছর ধরে চিনি, তোমার সাথে আমার রেগুলার বেসিসে কথা তোমার হয়, উই থট আর ফ্রেন্ড, প্রসেসটা আমি পরিচিত, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। কিন্তু যখন তোমার সাথে আমার র্যান্ডামলি রাস্তায় দেখা হলো, যে একটা সিনেমা দেখতে গেছি, তোমার সাথে আমার র্যান্ডামলি দেখা হলো, 5 মিনিট কথা হয়েছে, হাউ উইল আই নো যে তোমার কি ভাবনা চিন্তা, তুমি কোন ট্যানজেন্টে তুমি ভাবো? ওয়ার্ল্ড ভিউ কি, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আর আরো একটা আর ব্যাপার হচ্ছে কি, আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে অনির্বাণ চক্রবর্তীর ওয়ার্ল্ড ভিউটা কি, বা সে কি কি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তার কি বায়াসেস থাকবে, সেটা আমরা কি করে, মানে কি করে কৌশিক গাঙ্গুলি বুঝতে পারছে। এবং অন্য কথা হচ্ছে, যে এই চরিত্রটা যদি আমি ওই ওয়ার্ল্ডটার মধ্যেও দেখি, যে সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে যখন ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি, অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা এতগুলো যুক্তি তুলছে কি করে, সে কি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাকে যেরকম একটা হুম। বিজনেসম্যান দেখানো হচ্ছে, নন বেঙ্গলি একটা বিজনেসম্যান, তার পক্ষে এতগুলো লজিক্যাল পয়েন্ট তুলে ধরা কি সম্ভব? ওখানে কি হচ্ছিল, ওখানে তো ওরা দেয়ার জুরি, তারা তো ওই কাজটাই করে, তারা ওই পয়েন্ট থেকে মানে পয়েন্টটা হুম। তুলে আনছে, দ্যাট ইজ দেয়ার জব। তারা 100টা কেস আগে হ্যান্ডেল করেছে। একটা নর্মাল বিজনেসম্যানের পক্ষে কি সম্ভব ওরকম ওরকম লজিক্যাল পয়েন্ট তুলে আনা? তুমি আমাকে বল। এটা তো আছে অনির্বাণ ভট্টাচার্যের, অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা থেকেও আমার যেটা লজিক কমপ্লিটলি লেগেছে, মানে এটা কমপ্লিট লজিক গ্যাপ, সেটা হচ্ছে পরমব্রত চক্রবর্তীর ক্যারেক্টারটা, পরমব্রত চ্যাটার্জি পরমব্রত না চক্রবর্তী চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি। এই পার্টটা কাটতে হবে। পরমব্রত ক্যারেক্টারটা, মানে তার দাদার সাথে তার একটা প্রবলেমেটিক সম্পর্ক আছে বিকজ অফ সেক্সুয়াল ওরিয়েন্টেশন। তার দাদা তাকে ডিপলি হেট করে, অথচ তার দাদা তাকে কল্পনায় ভাবছে সে এত বিচক্ষণ, সে এত শার্প, সে সবার লজিক খণ্ডন, ইনক্লুডিং হিজ ওন। তুমি যে মানুষটাকে সম্পর্কে তুমি এত নেগেটিভ ধারণা পোষণ করে রেখেছো, ইউ আর থিঙ্কিং দ্যাট দিস পার্সন ইজ সো লাইক, মানে এত শার্প। আমি যদি তোমাকে অপছন্দ করি, আমি তোমাকে কল্পনাও নেগেটিভ ভাবেই করি। ধরো তুমি কাউকে অপছন্দ করো, ধরো মুভি রিভিউ কাউকে অপছন্দ করো, নাম আমি বলছি না, ধরে তুমি কল্পনাটাকে নেগেটিভ ভাবে, তুমি কল্পনাটাকে নেগেটিভ ভাবেই করবে, তাই না? দ্যাটস হাউ হিউম্যান সেটাই তো। সাইকোলজি ওয়ার্ক, দ্যাটস হাউ হিউম্যান সাইকোলজি ওয়ার্ক। তো এই জিনিসটাই, মানে এইটা বিশাল বড় লজিক গ্যাপ ছিল। ইভেন লাস্ট টুইস্টটা তুমি যদি দেখো, ব্যাক ট্রেসটা একদমই করা যাচ্ছে না।
না ঠিক আছে, ওটাও যদি আমি মেনে নিই, আমি ওটাকে মানে আমি তো এটাকে একদম মিস্ট্রি ফিল্ম হিসেবে দেখছি না, আমি এজ আ না না, ড্রামা মিষ্টি ফিল্ম হিসেবেই হিসেবে দেখছি। আমিও দেখছি না। আমি বলছি দেখো, একটা টুইস্ট যখন আসছে তাহলে সেটার তো একটা রেশনাল তো থাকা উচিত, তাই না? তো আমারও সেটাই বক্তব্য যে মানে আমার টুইস্টটা, দেখো টুইস্টটা প্রেডিক্টেবল আমি বলবো না, টুইস্টটা প্রেডিক্টেবল ছিল না, মানে অ্যাটলিস্ট আমি প্রেডিক্ট করতে পারিনি। অবশ্য আমি যে খুব এঙ্গেজড হয়ে দেখছিলাম তাও নয়, বাট মানে ওই লজিকটা যাচ্ছে না, মানে ওই যে ড্রিম লজিক যেটা ডেভিড লিঞ্চ ইউজ করতে, মানে ইভেন ওই যদি মানে আমি ওই ওয়ার্ল্ড ভিউটাও দেখি ওই ওয়ার্ল্ডটার মধ্যে, তাতেও কিন্তু যাচ্ছে না জিনিসটা। তো এক সেকেন্ড, এক সেকেন্ড, একটু বলবে আবার রিপিট করবো, আমার এটা চলে গেছিল, এটা ফোনে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম যে এই যে পরমব্রত চ্যাটার্জির ক্যারেক্টারটা, তার যে ফাইনাল টুইস্টটা আছে, ফাইনাল টুইস্টটা আমার কাছে প্রেডিক্টেবল ছিল না, ঠিক আছে? মানে আমি জানি না তুমি প্রেডিক্ট করতে পেরেছিলে কিনা, আমি প্রেডিক্ট করতে পারি। আমি লাস্টে গিয়ে যখন একদম শেষে চলে এসেছে তখন বুঝতে পেরেছিলাম যে এ তো ভাই হবে। বাট এই টুইস্টটা আমি যদি এই ড্রিম লজিকের মধ্যেও দেখি, যেটা ডেভিড লিঞ্চের আর কি সিনেম্যাটিক স্টোরি টেলিং, তার মধ্যেও কিন্তু লজিক্যাল সেন্সটা হচ্ছে না। মানে পুরো জিনিসটা দেখো, সে নিজের বায়াস গুলো না আমার ওটা তার, মনে হয়নি। আচ্ছা না, আমার ওটা কিন্তু ডিপলি মনে হয়েছে। কারণ দেখো তুমি যে ক্যারেক্টারটাকে অপছন্দ করো, ইউ হ্যাভ হ্যাঁ ডিসওন্ড ওইটা দ্যাট। মনে তো হয়েছে, আমার ওইটা মনে হয়েছে, কিন্তু এই যে ভাইয়ের ব্যাপারটা বললে ওইটা আমি যে ব্যাক ট্রেস করা যাচ্ছে না ওটা আমার মনে হয়নি, বাট আমার ওই ওই লজিক্যাল ফ্লটা মনে হয়েছে, যে ওই যে যে ওই যে ক্যারেক্টারটাকে তুমি যাকে আমি হেট করো সে, অপছন্দ করি, হ্যাঁ, হুম, তাকে আমি কি করে অ্যাপ্রিসিয়েট করছি মনের মধ্যে। তো ওই জিনিসটাই তো আমার এই জিনিসটা ইয়ে করেনি। এবং লাস্টে যে লাস্ট সিনটা ওপেন এন্ডেড রাখার কি খুব দরকার ছিল? মানে না লাস্টের ঠিক যে আছে, ওপেন ওটা তো এন্ডেড, সুজিত মুখার্জির একটা টাচ থাকেই ওরকম একটা দুর্গ রহস্য যে গল্পটা, অ্যাকচুয়াল দুর্গ রহস্য, তাহলে তো মনিলাল মারা যায়, মনিলাল তো সুইসাইড করে নেয়, কিন্তু এখানে তো সুজিত কেউ একটা মুখার্জি তো, পাঠিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ যে এটা কিছু পাঠালো, একটা চিঠি পাঠালো, এই করলো। তো হ্যাঁ, ওখানে তো সুজিত মুখার্জি একটা ওপেন এন্ডেড ব্যাপার রেখেছিল, তো সেটা সে করেই থাকে বহুবার, সো সেটা আমি কোনো মানে প্রবলেম আমার মনে হয়নি। আমার সিনেমাটা যেটা মনে হয়েছে, সিনেমাটা আর্টিস্টিক্যালি ভালো একটা সিনেমা, বাট অন আ সোশ্যাল কমেন্ট্রি লেভেল আমার যেটা মনে হয়, একটা তুমি তোমার একটা স্পেসিফিক ন্যারো ওয়ার্ল্ড ভিউকেই কোথাও গিয়ে 12টা ক্যারেক্টারের মধ্যে দিয়ে জাস্টিফাই করতে চাইছো। আমি অনেস্টলি বলছি, আর নট সুগার কোট, আমার এটাই কিন্তু বারবার করে সিনেমাটা দেখতে গিয়ে মনে হয়েছে, উইচ আই ডোন্ট ফাইন্ড লাইক মানে দেখো মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি আমি একটা অন্যভাবে দেখি আমাদের বাংলা সিনেমার এই মুহূর্তে যা অবস্থা, ঠিক আছে, মানে এই যে এতগুলো নুয়ান্স নিয়ে আমরা কথা বলতে পারলাম যে একটা ছবি নিয়ে, ঠিক আছে, এই এটা ইন ব্যাপারটা কটা ইটসেলফ ছবির একটা ক্ষেত্রে আমরা ক্রেডিট। করতে পারি? মানে ইটসেলফ এটা একটা ক্রেডিট ছবিটা, যে ছবিটা এত কিছু একটা ডিসকাশন লেভেলে যেতে পারছে। Again, because একটা ক্রেডিট তো সোর্স মেটেরিয়ালের আছে, because the source material is so good, but Srijit Mukherjee still he can make that kind of film which can create a kind of healthy conversation around it, যেটা কিন্তু অন্য ছবির ক্ষেত্রে হয়ই না। মানে অন্য ছবির ক্ষেত্রে তুমি মানে কিছু নিয়ে আলোচনাই করতে পারবে না, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। না সেটাও একদিক দিয়ে ঠিক, বাট আমার যেটা মনে হয়েছে যে এই সিনেমাটা মানে যদি তুমি এই অ্যাপ্রোচে, আমি দেখো আমি অ্যাপ্রোচটা ভালো, যেটা আমি আই থিঙ্ক ট্রেলার রিভিউর সময় ডিটেলসে আলোচনা করেছিলাম যে আই লাইক দিস অ্যাপ্রোচ, যে এক একটা ক্যারেক্টার একটা সার্টেন সোশ্যাল ফ্যালাসিকে এক্সপোজ করবে, বাট এই এক্সপোজার জিনিসটা এত টু ডাইমেনশনাল ওয়েতে হয়েছে, এবং জিনিসটা এত সিম্পলিফাইড, এবং হিউমারটাও আমার, তুমি বলে তুমি সিনেমাটাকে খুব এন্টারটেইনিং আর কি, মানে ইউ ফাউন্ড ইট দ্য মুভি ভেরি এন্টারটেইনিং, আমার জন্য কিন্তু হিউমারটাও কাজ করেনি। মানে আই ফাউন্ড দ্য হিউমার টু বি ভেরি ভেরি প্রবলেমেটিক টু বি অনেস্ট, এবং লোকে ভুল জায়গাতেই ঘেঁষেছে। তো ওইটা একটা আমার মনে হচ্ছে ওভারঅল ইটস আ ওয়েল মেড ফিল্ম, যেটা তুমি বললে মানে আর্টিস্টিক্যালি সিনেমাটা ভালো, বাট হ্যাঁ মানে সোসাইটি ওয়াইজ মানে আমি মানে আই ডিড নট এগ্রি উইথ দ্য মেসেজ। মানে আমার যেভাবে বড় হওয়া, বা আমি আমার মা বাবা আমার মধ্যে যে ইনস্টিল গুলো বিলিফ গুলো ইনস্টিল করেছিলেন, মানে ইট গোস কমপ্লিটলি এগেনস্ট ইট।